রাত ২টা বাজতে চলেছে। গ্রে হাউসের সামনে এসে থামল রুশলালের কালো মার্সিডিজ। ইঞ্জিনের গর্জন থেমে যেতেই চারপাশের নীরবতা আরো স্পষ্ট হয়ে উঠল। গাড়িটা পার্কিং লটে পার্ক করে মেইন ডোর খুলে ভেতরে ঢুকল রুশলাল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। দেয়ালের কোণে লাগানো একটা ভিনটেজ লাইট নীলাভ আলো ছড়াচ্ছে। কোনো শব্দ না করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল রুশলাল। রুমে ঢুকে টেবিল ল্যাম্পটা অন করতেই নরম আলোয় রুমটা পূর্ণ হয়ে উঠল। কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট বের করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নামতেই ভিতরকার চাপা উত্তেজনা শিথিল হয়ে গলায় তোয়ালে জড়িয়ে রুমে ফিরে এলো রুশলাল। প্রায় আধা ঘন্টার একটা শাওয়ার শেষে গলায় তোয়ালে জড়িয়ে রুমে ফিরে এলো রুশলাল। রুমে আসতেই চোখ গেল সোফায় বসে থাকা মেহেবের দিকে। হাতে ধরা ম্যাগাজিনটার পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে, কিন্তু মঞ্চে সেখানে নেই সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। রুশলাল টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে মিররের সামনে যেয়ে দাঁড়ালো। মুখে ময়শ্চারাইজার ও ঠোঁটে সামান্য লিপ বাম লাগিয়ে শুধালো, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? মেহেব সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। হাতের ম্যাগাজিনটা বন্ধ করে সামনের ছোট কাচের টেবিলটার উপর রাখলো। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা শেষেও মেহেবের সাড়া এলো না। রুশলালের ভ্রু কুঁচকে গেল। ও লিপবামের ক্যাপটা আটকাতে আটকাতে ফের শুধালো, কিছু বলবি? কিয়ৎক্ষণের নীরবতা শেষে মেহেব আস্তে করে বলল, ভাবিমণির কাছে গিয়েছিলে তাই না ভাইয়া? সঙ্গে সঙ্গে রুশলালের হাত থেমে গেল। ও মিরর থেকে চোখ সরিয়ে মেহেবের দিকে তাকালো একবার। টানা কয়েক সেকেন্ড স্থির চোখে মেহেবের দিকে তাকিয়ে থেকে রুশলাল চোখ সরিয়ে নিল। লিপ বামটা ড্রেসিং টেবিলের উপর রেখে হেয়ার ব্রাশটা হাতে তুলে নিয়ে চুলে ব্রাশ চালাতে চালাতেই নির্লিপ্ত স্বরে শুধালো, রুশলালের এমন নির্লিপ্ত প্রতিক্রিয়ায় মেহেব হতবাক হয়ে গেল। ও তো ভেবেছিল এমন অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে রুশলাল কিছু একটা তো বলবে, অন্তত এটা তো জানতে চাইবে সে কিভাবে এসব জানলো। কিন্তু না, এসবের কিছুই হলো না। কিছুক্ষণ পর রুশলাল ব্রাশটা নামিয়ে রেখে ফের শুধালো, আর কিছু বলার না থাকলে বল, না হলে ঘুমাতে যা। মেহেব এক মুহূর্ত থেমে আবার বলল, আমি তোমার ছেলে আর তোমার ওয়াইফের বিষয়ে জানি ভাইয়া। ও আচ্ছা। একটা মাত্র শব্দ, তাতেই মেহেব পুরোপুরি হতভম্ব হয়ে গেল। ও হা করে রুশলালের দিকে তাকিয়ে থেকে বিস্মিত কণ্ঠে শুধালো, তুমি তুমি জানতে চাইবে না আমি কিভাবে জেনেছি? রুশলাল এবার পূর্ণ দৃষ্টিতে মেহেবের দিকে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর শান্ত গলায় শুধালো, জেনে কি হবে? সত্যিটা তো আর আড়াল করে রাখা সম্ভব নয়। আজ না হয় কাল এমনিতেই জেনে যেতিস। এখন জেনেছিস যখন ভালো কথা, তবে এই বিষয়টা অনেক সেন্সিটিভ। না জেনে না বুঝে এই নিয়ে কাউকে কিছু বলবি না। এখনো সময় হয়নি সবাইকে জানানোর। সময় হলে আমি এমনিতেই সবাইকে সবটা জানিয়ে দিব। মেহেব কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর মাথা নেড়ে শুধালো, ঠিক আছে ভাইয়া, তবে যাই বলো, আমাদের লিটল চ্যাম্প কিন্তু দেখতে একদম তোমার মতো হয়েছে। এত কিউট, এত গোলুমলু, দেখলেই আদর করে দিতে ইচ্ছে করে। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ওটা তোমারই ছেলে। আচ্ছা ভাইয়া, কাল মেয়ে কি একবার চ্যাম্পের সাথে দেখা করবে? কাল যেয়ে কি একবার চ্যাম্পের সাথে দেখা করব? ছেলের কথা শুনতেই রুশলাল মৃদু হাসলো। বেশ কয়েকটা দিন কেটে গেছে ছেলেটার সাথে দেখা হয় না। ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আদর করা হয় না। কাল একবার যেয়ে ছেলের সাথে দেখা করবে ভাবলো রুশলাল। একটা হালকা নিঃশ্বাস ফেলেও শুধালো, আচ্ছা ঠিক আছে, দেখা করিস, এখন ঘুমাতে যা, রাত অনেক হয়েছে। মেহেব মাথা নেড়ে উঠে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে একবার পিছনে তাকালো রুশলালের দিকে। তাকালো, অতঃপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। রুশলাল একটা চাপা শ্বাস ফেলে আধ ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে টেবিল ল্যাম্পটা অফ করে দিল। এরপর বেডে উঠে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে টেনে শুয়ে পড়ল। ক্লান্ত শরীরটা বেডের সংস্পর্শে আসতেই চোখে নিদ্রা নেমে এলো। চন্দ্রের রূপালী আলোয় নিশ্চিদ্র রজনীতে জালের মতো বিস্তৃত হয়ে আছে। বাহিরের দমকা হাওয়ার জানালার পর্দা উড়ে যায়। সময়টা এখন সকাল 11টা। সকালের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। ঝলমলে রোদ জানালার কাজ ভেদ করে মার্বেলের মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। মৃদু বাতাসে জানালার ফিনফিনে পর্দা আলতো করে তুলছে।
ডেস্কের সামনে বসে রুশলাল একমনে প্রজেক্টের ডাটা রেডি করছে। 2 দিন পর কানাডা যেতে হবে ওকে। তার আগেই প্রজেক্টের সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে চাই। ল্যাপটপের স্ক্রিনে নীলাভ আলো ওর মুখের উপর এসে পড়েছে। ধূসর বাদামি চোখ দুটো তীক্ষ্ণ, মনোযোগ একদম পিনের পাথার মতো কেন্দ্রীভূত। আঙ্গুলগুলো কিবোর্ডের উপর দ্রুত গতিতে চলছে। ডেস্কের সামনে রাখা চেয়ারের একটাই বসে আছে ইরান, হাতে একটা ধূসর রঙের ফাইল। একটু পর পর ফাইলের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে। পুরো ফাইলটা দেখা যাবে। ফাইলটা বন্ধ করে ডেস্কের উপর নামিয়ে রাখলো ইরান। কয়েক মুহূর্ত থেমে দ্বিধান্বিত কণ্ঠে শুধালো, তোকে একটা কথা বলার আছে। রুশলাল স্ক্রিনের দিকেই তাকিয়ে টাইপ করতে করতে বলল, বলেই ফেল। আমি সম্ভবত তোর সাথে কানাডায় যেতে পারবো না। রুশলালের আঙ্গুলগুলো কিবোর্ডের উপর থেমে গেল। ও ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ইরানের দিকে তাকালো। মানে, আমার মা অসুস্থ। নেক্সট উইকে সার্জারির ডেট পড়ছে। সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে আমাকে। পারলে আমি অবশ্যই তোর সাথে যেতাম। তুই নাইককে সাথে নিয়ে যা। রুশলালের কপালে ভাঁজ পড়ে গেল। এখন জানাচ্ছিস কেন? ঢাকা ব্রাঞ্চ পুরোটা তুই হ্যান্ডেল করিস। নাইব হঠাৎ করে সব বুঝবে কিভাবে? আগে বললে আমি কিছু একটা করে নিতে পারতাম। আমি ইচ্ছে করে দেরি করিনি। মা কয়েকদিন ধরেই অসুস্থ ছিল না। গতকাল আমার বোন মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ডক্টর চেক আপের পর সন্ধ্যায় জানিয়েছে আর্জেন্ট সার্জারি না করলে লাইফ রিস্ক আছে। সেজন্য সিদ্ধান্তটা নিতে হলো। সার্জারিটা যথেষ্ট ক্রিটিক্যাল। ডক্টর সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করেছে। জানলে আমি তোকে আগেই বলতাম ভাই। ঠিক আছে, তোর মায়ের খেয়াল রাখ। আমি হ্যান্ডেল করে নেব সবটা। মানছি একটু ঝামেলা হবে, তবে যতটা পারি নাইবকে ব্রিফ করিয়ে দেব। থ্যাঙ্কস ভাই, সত্যিই অনেক উপকার করলি। এই সাপোর্টটা খুব দরকার ছিল। রুশলাল হালকা মাথা নেড়ে আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে শুধালো, এখন তুই যা। কোনো দরকার হলে কল করিস। আর মায়ের জন্য চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ইরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে শুধালো, তুই কানেক্ট থাকিস, আমি আপডেট দিতে থাকবো। রুশলাল কোনো জবাব দিল না। ও ল্যাপটপের স্ক্রিনে ডুবে থাকা অবস্থায় মাথা নেড়ে সাই দিল। ইরান কেবিন থেকে বের হয়ে গেল। এরপর কতটা সময় এভাবে কাজের ভেতর ডুবেছিল রুশলাল, তার কোনো হিসেব নেই। একটানা স্ক্রিনের সামনে বসে থাকার জন্যে ওর চোখে হালকা জ্বালা করছে। তবুও ওর হাত থেমে নেই। অবশেষে ওর ধ্যান ভাঙলো একজোড়া হিলের নরম ছন্দময় শব্দে। রুশলাল চোখ তুলে সামনে তাকালো। মধু 2টা ফাইল হাতে ডেস্কের একপাশে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। লম্বা চুলগুলো কাঠি দিয়ে আটকানো, কপালের উপর কিছু বেবি হেয়ার এলোমেলোভাবে পড়ে আছে। চোখে মুখে উজ্জ্বল স্বচ্ছতা। রুশলাল চেয়ারটাই হেলান দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। মধু ফাইলগুলো ডেস্কের উপর নামিয়ে রাখতেই রুশলাল বলল, এদিকে আসো। মধু কোনা চোখে রুশলালের দিকে তাকালো। লোকটার হাবভাব এর মোটেও সুবিধার লাগছে না। তারপরেও 2-3 পা এগিয়ে গেল। রুশলাল আচমকাই হাত বাড়িয়ে ওর কবজি চেপে ধরল। মধু কিছু বুঝে ওঠার আগেই ওকে টেনে এনে নিজের কোলের উপর বসিয়ে নিল। পরক্ষণেই ওর গলায় মুখ ডুবিয়ে দিল। রুশলালের শ্বাসের উষ্ণতা মধুর ত্বক ছুঁয়ে যেতেই মধু চমকে উঠল। এমন কিছুর জন্যেও একদম প্রস্তুত ছিল না। কি করছেন কি? ছাড়ুন আমাকে, যে কোনো সময় কেউ এসে পড়তে পারে। রুশলাল ওর কানের নিম্নাংশে ওষ্ঠ ছোঁয়াতে ছোঁয়াতে হিস হিসিয়ে শুধালো। রুশলালের এই বেপরোয়া নিশ্চিন্ত কণ্ঠস্বরেই মধু এলোমেলো হয়ে গেল। ওর অবাধ্য হাতের স্পর্শে মধু দিশেহারা। শরীর জুড়ে ইতিমধ্যেই মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। নিজেকে সামলাতে মধু অবচেতনে 2 হাতে শক্ত করে রুশলালকে আঁকড়ে ধরল। ওর বুকে মাথা রেখে একের পর এক গভীর শ্বাস নিতে থাকলো। রুশলাল মুচকি হেসে ওর চুলে আঙ্গুল চালাতে থাকে। মেয়েটা এখনো একটুও পাল্টায়নি। ওর একটুখানি সান্নিধ্য পেলেই একদম মোমের মতো গলে যায়। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। রুশলালের উষ্ণ বুকের মাঝে মাথা রেখে মধু অনুভব করছে ওর হৃদস্পন্দন আগের তুলনায় আরো ভারী, আরো গভীর হয়ে উঠেছে। রুশলাল মধুর চুলের অগ্রভাগে আলতো করে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, হানি বার্ড, তোমার অ্যাকাউন্টে 15 লাখ টাকা ডিপোজিট করে দিয়েছি। আশা করি আগামী 2-3 মাস অবধি তোমাদের কোনো সমস্যা হবে না। ঘরের খরচ, মায়ার পড়াশোনার খরচ, জাফরানের সব কিছু কভার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সময় প্রয়োজন হয় রেভেনকে জানাবে, ও সব ম্যানেজ করে দেবে। মধু মাথা তুলে অবাক চোখে রুশলালের দিকে তাকালো। ও বিস্মিত কণ্ঠে শুধালো, মানে
নিঃশব্দে একটা চাপা শ্বাস ফেলল রুশলাল। আগামী 2-3 মাস আমি থাকবো না। 2 দিন পরে অফিসিয়াল কাজে আমি কানাডা যাচ্ছি, সেখান থেকে নিউ ইয়র্ক যাব একটা ইম্পর্টেন্ট কাজে। ওখানকার কাজ শেষ হলেই ফিরবো। মধুর বুকটা মুহূর্তেই মলিন হয়ে গেল। এতদিন? রুশলাল সঙ্গে সঙ্গে জবাব দিল না। ও মধুর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে নিচু স্বরে শুধালো, আমি না থাকলে আমায় মিস করবে হানিবার্ট? মধু কিয়ৎক্ষণ রুশলালের চোখের দিকে তাকিয়ে থেকে রুশলালের বুকে মাথা রাখলো। আঙ্গুল দিয়ে রুশলালের শার্টের একটা বোতাম খুঁটতে খুঁটতে আস্তে করে বলল, করব, খুব করব, অনেক মিস করব। রুশলালের বুকের ভেতর কেমন একটা চাপা সুখ বয়ে গেল। ও এক হাতে মধুকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে শুধালো, আমিও তোমাকে আর জাফরানকে খুব খুব ভীষণ মিস করব। মধু এক মুহূর্ত থেমে আস্তে করে বলল, আপনার ছেলের সাথে দেখা করবেন না? জানেন আপনার ছেলে কিন্তু আপনাকে খুব মিস করে। জানি হানিবার্ট, আমাকে আর কয়েকটা মাস সময় দাও। আমার ছোট্ট প্রাণটাকে আমি নিজের কাছে নিয়ে আসব। এতদিন যে কষ্ট পেয়েছে সবটা আমি পুষিয়ে দেব, কথা দিচ্ছি জান। মধু কোনো কথা বলল না। ও কেবল নীরবে রুশলালের বুকের মাঝে আরো মিশে যেতে চাইল। রুশলাল মৃদু হেসে মধুকে আরো শক্ত করে নিজের সাথে মিলিয়ে নিল। সময় এগিয়ে চলে তার নিজস্ব নিয়মে, নিজস্ব গতিতে। দেখতে দেখতে প্রায় 15 দিন পেরিয়ে গেছে। সূর্যের ঝলমলে রোদটা নরম হয়ে এসেছে। লিটন স্টার কিডস একাডেমির সামনের রাস্তাটা শিশুদের কোলাহলে পরিপূর্ণ। স্কুল ছুটি হয়ে গেছে, মিনিট 10 হবে, অথচ মেহেব এখনো দাঁড়িয়ে আছে গেটের ঠিক সামনে। প্রায় আধা ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে সে। একবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, পরক্ষণেই আবার গেটের দিকে তাকাচ্ছে। গেট দিয়ে একে একে বাচ্চারা বের হচ্ছে, অথচ কাঙ্ক্ষিত মুখটার দেখা নেই। মেহেব ঠোঁট টিপে নিঃশব্দে অপেক্ষা করে যায়। ওর অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে আরো 10 মিনিট পর ছোট একটা পরিচিত অবয়ব নীল সাদা ইউনিফর্ম গায়ে গেট দিয়ে বেরিয়ে এলো। বাচ্চাটাকে দেখতেই মেহেবের ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। মেহেরান ছোট ছোট পা ফেলে গেটের এক কোণে এসে দাঁড়ালো। ছোট ছোট শিশু সুলভ চোখ দুটো দিয়ে বারবার এদিক সেদিক তাকাচ্ছে সে। স্পষ্ট বোঝাই যাচ্ছে মাম্মা না হলে মামনির জন্য অপেক্ষায় আছে সে। মেহেব আর দেরি করলো না, কয়েক পা এগিয়ে গিয়ে নিচু হয়ে কোলে তুলে নিল মেহেরানকে। মুহূর্তেই ওর বুকের ভিতর একটা কাঁপুনি বয়ে গেল। এই ছোট্ট শরীরটা ওর ভাইয়ের অংশ ভাবতেই ওর অন্তঃস্থলে একরাশ শিহরণ ছড়িয়ে পড়ল। হঠাৎ এভাবে কেউ কোলে তুলে নেওয়ায় মেহেরান ভয় পেয়ে গেল। 2 হাতে শক্ত করে মেহেবের গলা জড়িয়ে ধরল, কিন্তু পরক্ষণেই পরিচিত মুখটা দেখে ওর হাতের বন্ধন শিথিল হয়ে এলো। ভয় বিলীন হয়ে গিয়ে চোখে ফিরে এলো পরিচিত নির্ভরতা। মেহেবের গালে পরপর কয়েকটা আদুরে চুমু দিয়ে বলল, কেমন আছো আমার লিটল চ্যাম্প? মেহেরান এক মুহূর্ত থেমে ছোট্ট গলায় জবাব দিল, ভালো। মেহেব মুচকে হেসে জিজ্ঞেস করলো, আমার সাথে যাবে? মেহেরান সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না। কেন যাবে না? মামনি বকবে। মামনির কথা শুনতেই মেহেবের চোখ দুটোই মায়ার রাগান্বিত ভরসা মুখটা ভেসে উঠল। অজান্তেই ওর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শুধালো, মামনি কিছু বললে আমি বকে দিব, ঠিক আছে? মেহেরান মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে যাব। এই তো গুড বয়। মেহেব আবার ওর গালে চুমু খেয়ে ওকে কোলে নিয়েই স্কুল গেটের সামনে থাকা ছোট শপটার দিকে হাঁটতে শুরু করলো। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে মেহেব সোজা এগিয়ে গেল কিডস এরিয়ার দিকে। চারপাশ জুড়ে সারি সারি সেলফ সাজানো অসংখ্য রঙিন টয়। ছোট্ট ছেলেটার চোখ দুটো মুহূর্তেই চকচক করে উঠল। ও গোলগাল চোখ করে তাকিয়ে রইল খেলনাগুলোর দিকে। মেহেব ওকে কোলে রেখে চারদিকটা ভালো করে দেখলো। এরপর নির্দ্বিধায় সেলস বয়ের দিকে তাকিয়ে বলল, এই কিডস এরিয়ায় সকল এক্সপেন্সিভ খেলনাগুলো প্যাক করে দিন, সাথে সব ভ্যারাইটি থেকে ভালো ভালো ব্র্যান্ডের অনেকগুলো চকলেট দিবেন। কিছুক্ষণের মধ্যে একের পর এক শপিং ব্যাগ প্রস্তুত হয়ে গেল। মেহেব পেমেন্ট করে মেহেরানকে কোলে নিয়ে শপ থেকে বেরিয়ে এলো। সেলস বয় শপিং ব্যাগগুলো হাতে নিয়ে ওদের পেছন পেছন এগোতে লাগলো। কিছুক্ষণ পর স্কুল গেটের সামনে আসতেই মেহেব থমকে দাঁড়ালো। ওদের থেকে মাত্র হাত দূরত্বে মায়া দাঁড়িয়ে আছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে দীর্ঘ সময় ধরেও অপেক্ষা করছে। মেহেব ওর থেকে চোখ সরিয়ে শান্ত ভঙ্গিতে সেলস বয়কে বলল, ব্যাগগুলো ওখানে সাইডে রেখে দাও।
ছেলেটা ওর কথা মতো ব্যাগগুলো একপাশে রেখে চলে গেল। মেহেব চোখ সরিয়ে মায়ার চোখে চোখ রেখে এক মুহূর্ত থেমে গেল। এত রেগে আছো কেন? আমি তো রেগে থাকার মতো কিছুই বলিনি। মায়া কোনো জবাব দিল না। ও একটানে মেহরানকে মেহেবের কোল থেকে ছিনিয়ে নিয়ে গটগট করে হাঁটতে শুরু করলো। মেহেব চমকে উঠল মায়ার আচরণে। ও দ্রুত মায়ার পেছন পেছন পা বাড়ালো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কথা তো শোনো। মায়া আচমকা দাঁড়িয়ে গেল। ও পেছন ফিরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেবের দিকে তাকালো। আপনি আসলে কি চাইছেন বলুন তো? মেহেব স্থির দৃষ্টিতে মায়ার চোখের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে আওড়ালো, তোমাকে। মেহেবের অস্পষ্ট কথায় মায়ার ভ্রু কুঁচকে গেল। কি বললেন? মেহেব থতমত খেয়ে গেল। ও দ্রুত নিজেকে সামলে নিয়ে শুধালো, না মানে তোমাদের আশেপাশে থাকতে চাইছি। মায়ার কাট কাট প্রশ্ন, কারণ? মেহেব কয়েক মুহূর্ত থেমে থেকে শান্ত গলায় শুধালো, কারণ কিছু জিনিস দূর থেকে দেখাও যায় না, উপলব্ধিও করা যায় না। সেসবের সংস্পর্শে যেতে হলে কাছাকাছি থাকা প্রয়োজন। মায়া কোনো জবাব দিল না। ও স্থির চোখে মেহেবের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে আবার হাঁটতে শুরু করলো। আরে শোনো, খেলনাগুলো তো নিয়ে যাও অন্তত। মায়া দাঁড়ালো না। ও রাস্তার ধারে এসে একটা রিক্সা ডাকলো। রিক্সা থেমে যেতেই মেহেরানকে কোলে নিয়েই রিক্সায় উঠে বসলো। রিক্সা চলতে শুরু করে শহরের ব্যস্ত রাস্তার বুক চিরে। ধীরে ধীরে রিক্সাটা দূরে সরে যেতে লাগলো। মেহেব স্থির হয়ে দাঁড়িয়ে থেকে রিক্সাটার দিকে তাকিয়ে রইল যতক্ষণ অবধি সেটা চোখের আড়াল হয়ে না যায়। গেটের পাশে পড়ে থাকা শপিং ব্যাগগুলো রোদের আলোয় চকচক করছে। ও পেছন ফিরে ব্যাগগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। একটা বদ্ধ নিশ্চিদ্র আধা অন্ধকারে ডুবে থাকা ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মধু। চারপাশ জুড়ে পিনপিনে অস্বস্তিকর নীরবতা। ঘড়ির কাঁটা এখন কয়টা বাজতে চলেছে সেটাও আন্দাজের বাইরে। মধু আস্তে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা কেমন ছিমছিম করছে। চোখের দৃষ্টিও হালকা ঝাপসা। মধু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উঠে বসার চেষ্টা করে। মুহূর্তের মাঝেই ও টের পায় হাত আর পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। চোখের পলকে ওর বুকের ভেতরটা শূন্য হয়ে আসে অজানা আশঙ্কায়। ও তড়িঘড়ি করে চারপাশে ভালো করে তাকায়। ম্লান আলোয় রুমটার সবকিছু অস্বাভাবিকভাবে স্পষ্ট। রুমের এক কোণে সাদা মখমলি কভারে মোড়ানো মাঝারি সাইজের একটা বেড। বেডের চাদর টান টান করে পাতা আর বালিশগুলো পরিপাটিভাবে সাজানো। বেডের পাশে রাখা একটা ছোট্ট বেড সাইড টেবিল। তাতে রয়েছে পানি ভর্তি ঝকঝকে ক্রিস্টালের একটা জগ ও গ্লাস। টেবিলের অন্য পাশে সতেজ রজনীগন্ধার স্টিক ভর্তি একটা কাঁচের ফুলদানি। ফুলের মোহনীয় সুবাসে পুরো রুম মাতোয়ারায় ডুবে আছে। দেওয়ালের এক পাশ পুরোটা জুড়ে সাজানো চকচকে ফিনিশের অ্যাচাট আলমারি। অন্য পাশে ওয়াশরুমের বন্ধ দরজা। ব্যালকনির গ্লাস ডোরের কাছে রাখা দুটো দামি ইতালিয়ান সোফা ও তার সামনে ছোট স্বচ্ছ কাচের টেবিল। রুমটা ছোট হলেও বেশ নান্দনিকভাবে সাজানো। এটা কোনো জায়গায় মধু বুঝতে পারছে না। কে বা কারা আর কেন ওকে এখানে এনেছে তারও কোনো স্পষ্ট ধারণা ওর নেই। মনের মধ্যে ঝাপসা স্মৃতির টুকরোগুলো একে একে মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল। ওর যতদূর মনে পড়ে অফিস থেকে বাড়ি ফেরার সময় রিক্সা থেকে নেমে বাড়ির সামনের গলিতে পা দিতেই আচমকা কেউ মুখের উপর কিছু একটা স্প্রে করেছিল। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সব চারপাশ ঝাপসা শেষে অন্ধকার, আর তারপর ওর কিছুই মনে নেই। ওর ভাবনার মাঝেই করিডোরের দিক থেকে ভেসে এলো একজোড়া বুটের ঠক ঠক শব্দ। শব্দটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। মধু কোনো রকম উঠে বসে পাশের দেওয়ালের সাথে সেটিয়ে গেল। দড়ির টান সহ্য করেও দরজার দিকে তাকিয়ে রইল অধীর আগ্রহে। বুকের ভেতরকার ঢিপ ঢিপ শব্দটা সময়ের ব্যবধানে আরো জোরালো হলো। ওর অবচেতন মন বলছে নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল। এর পরের মুহূর্তেই পুরো রুম আলোকিত হয়ে উঠল। আচমকা আলোর তীব্রতায় মধু চোখ বন্ধ করে ফেলল। চোখের পাতার আড়ালেও আলোটা কাটার মতো বিঁধে আছে। ধীরে ধীরে আলোটা সয়ে এলো। মধু আবারও চোখ মেলে তাকালো। পরক্ষণেই ওর দৃষ্টি আটকে গেল একজোড়া কৃষ্ণ গহ্বরের মতো গভীর কালো চোখে। কালো পোশাকে আবৃত একজন লোক ওর সামনে এসে হাঁটু মুড়ে বসে আছে। মাথায় ক্যাপ ও মুখে মাস্ক আটকানোর জন্য চোখ দুটো ছাড়া আর কিছুই স্পষ্ট নয়। চোখে
চোখের দৃষ্টি শান্ত হলেও এতটাই গভীর যে অনায়াসে কেউ নির্দ্বিধায় তলিয়ে যাবে গভীর অতলে। লোকটা ধীরে ধীরে হাত বাড়িয়ে আলতো করে মধুর গাল স্পর্শ করলো। অযাচিত স্পর্শে মুহূর্তেই মধু ছিটকে সরে গেল। দড়ির টান উপেক্ষা করে দেওয়ালের দিকে আরো ছিটকে গেল সে। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। লোকটা এক ফোঁটা শব্দ না করে বসে থাকলো। অতঃপর খুব ধীরে মাথাটা সামান্য কাত করলো। বিষণ্ণ এক হাসি তার চোখের সামনে। মাস্কে ঢাকা থাকার কারণে সেই হাসিটা শুধু চোখেই সীমাবদ্ধ রইল। মধু কম্পিত কণ্ঠে শুধালো, আপনি কি? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। লোকটা সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। কয়েক সেকেন্ড নিঃশব্দে মধুর দিকে তাকিয়ে থেকে শুধালো, অবশ্যই যাবে। তার পূর্বে যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেটা শেষ করতে হবে। কি কাজ? লোকটা কথা বাড়ালো না। ও সামনের দিকে হাত বাড়াতেই কক্ষে কয়েক হাত দূরত্বে অবস্থানরত একজন গার্ড এগিয়ে এলো। সে নিঃশব্দে লোকটার হাতে একটা ফাইল তুলে দিল। লোকটা ফাইলটা খুলে পাতাগুলোই একবার চোখ বুলিয়ে নিয়ে সেটা মধুর দিকে বাড়িয়ে দিল। পেপারসগুলোতে সাইন করে দাও। মধুর ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। ও ফাইলটার দিকে কোনা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঝকঝকে কাগজগুলো অফিসিয়াল স্ট্যাম্প আর লেখায় ভর্তি। কিসের পেপার সেগুলো? ডিভোর্স মানে? লোকটা এক মুহূর্ত থামলো, অতঃপর মধুর চোখে চোখ রেখে নির্লিপ্ত স্বরে শুধালো, তোমার আর জাওয়াদের ডিভোর্স পেপার। জাওয়াদ অলরেডি সাইন করে দিয়েছে, এখন শুধু তোমার সাইন দরকার। মুহূর্তেই মধুর মাথার ভেতর যেন আকাশ ভেঙে পড়ল। ও বিস্ময়ে কথা বলার ভাষাটুকু অবধি হারিয়ে ফেলল। মনে হচ্ছে কানের মধ্যে কেউ ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে। ও অস্পষ্ট স্বরে অবিশ্বাস্য কণ্ঠে কোনো রকমে শুধালো, না না, এটা হতে পারে না। জাওয়াদ এমনটা করতে পারে না, আপনি মিথ্যা বলছেন। লোকটা ভাবলেশহীনভাবে মধুর দিকে তাকিয়ে রইল। মেয়েটার এমন প্রতিক্রিয়ায় সে আশা করেছিল। কিয়ৎক্ষণ পর ও শান্ত কণ্ঠে শুধালো, তাহলে নিজেই দেখে নাও। মুহূর্তের মধ্যে মধু ফাইলটা প্রায় ছিনিয়ে নিল। ও কম্পিত হস্তে এলোমেলো ভাবে একের পর এক ফাইলের পৃষ্ঠা উল্টাতে থাকলো। চোখের সামনে ফাইলের শব্দগুলো ঝাপসা হয়ে এলো, অথচ প্রতিটি পৃষ্ঠায় স্পষ্ট জ্বলজ্বল করছে জাওয়াদের সাইন। মধুর হাত থেকে ফাইলটা ধপ করে নিচে পড়ে গেল। ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ঝাপসা চোখের দৃষ্টিতে শূন্যতা নেমে এলো। মধু কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না জাওয়াদ ডিভোর্স পেপারসে সাইন করে দিয়েছে। সে তো বলেছিল কয়েক মাস পরে সব ঠিক করে দেবে। তাহলে এসব কি? এই তো আজ দুপুরবেলা জাওয়াদের সাথে ফোনে কথা হলো। ওর কিন্তু জাওয়াদের আচরণে তেমন কিছুই অস্বাভাবিক মনে হলো না। উল্টে লোকটা সংবেদনশীল কথা বলে মধুকে লজ্জায় ফেলে দিয়েছিল। মধু বোবার মতো তাকিয়ে রইল সামনের ধূসর দেওয়ালে। বুকের উপর যেন পাহাড় ধসে পড়েছে। লোকটা নিঃশব্দে মধুর বিধ্বস্ত আদুরে মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে শুধালো, সাইন করো। মধু চোখ সরিয়ে লোকটার কালো গভীর চোখ দুটোর দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি সাইন করব না। আমি আগে জাওয়াদের মুখোমুখি হব, ওর কাছ থেকেই সব শুনবো, তারপর সিদ্ধান্ত নেব। মুহূর্তেই লোকটার চোখ দুটো সংকুচিত হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল। নষ্ট করার মতো সময় ওর কাছে একদম নেই। ও ঠোঁট টিপে কড়া গলায় শুধালো, তুমি সাইন করবে এখনই আর এই মুহূর্তেই? না, আমি সাইন করব না। করব না। আপনি আমাকে জোর করতে পারেন না। করব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমি বলছি সাইন করো, আমাকে রাখিও না। বললাম না আমি সাইন করব না। এই বলেই মধু মেঝে থেকে ফাইলটা তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে সমস্ত শক্তি দিয়ে সেটাকে ছুঁড়ে মারল সামনের ধূসর দেওয়ালে। কাগজগুলো বাতাসে উড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল মার্বেলের মেঝেতে। মুহূর্তেই রুমের ভেতরকার আবহাওয়া পাল্টে গেল। লোকটার গভীর কালো চোখ দুটো লালচে হয়ে উঠল। রাগে কাঁপতে কাঁপতে ও হাত তুলে মধুকে চড় মারার উদ্দেশ্যে, কিন্তু হাতটা আধা শূন্যে থেমে গেল। কয়েক সেকেন্ড জমাট নীরবতা। মধু ভয়ার্থ চোখে তাকিয়ে আছে লোকটার দিকে। ওর পুরো শরীর শিরশির করছে। কিয়ৎক্ষণের মধ্যেই লোকটার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। একটা গভীর শ্বাস টেনে নিজেকে সামলে নিয়ে হাতটা আলতো করে নামিয়ে আনলো মধুর মাথায়। অতি যত্নে সে মধুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। মধু দেওয়ালের সঙ্গে আরো সিঁঠিয়ে গেল। পারে না ও একেবারে দেওয়ালের ভেতরেই ঢুকে যায়। মধুর এমন প্রতিক্রিয়াতেই লোকটার ভেতরকার সংযম ভেঙে গেল। আটকে রাখা রাগটা শির দ্বারা বেয়ে গলগল করে মস্তিষ্কে উঠে এলো। চোখ দুটোই গাঢ় অন্ধকার নেমে এলো। আচমকাই এক হাত দিয়ে মধুর চোয়াল শক্ত করে চেপে ধরে মুখটা ওপরে তোলে।
দাঁত চেপে সে হিস হিস করে শুধালো, আমি ছুলেই গায়ে ফোসকা পড়ে যায়, আর যাওয়ার ছুলে খুব ভালো লাগে, খুব এনজয় করো তাই তো? লোকটার বিকৃত মন্তব্যে মধুর মস্তিষ্ক চলকে উঠল। চোয়ালের অসহ্য চাপে ওর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকলো। ও দুহাতে লোকটার কবজি ঠেলে সরানোর চেষ্টা করতে থাকলো। লোকটার ইস্পাতের ন্যায় কঠিন হাতের সাথে ওর দুর্বল হাত দুটো পেরে উঠল না। ওর কণ্ঠনালী দিয়ে কেবল অস্পষ্ট শব্দ বেরোয়। শেষমেশ সহ্য করতে না পেরে মধু ব্যথা আর অপমানে ফুপিয়ে কেঁদে ফেলল। মধুর কান্নাতে আচমকা সম্বিত ফিরে এলো লোকটার। ও দ্রুত মধুর চোয়াল ছেড়ে দিল। এক মুহূর্ত দেরি না করে মধুকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে শুধালো, সরি জান, সরি, আমি তোমাকে হার্ট করে ফেলেছি। এইবারের মতো মাফ করে দাও। কেন আমাকে রাগিয়ে দাও বলো তো? আর হার্ট করব না তোমাকে, অনেক অনেক আদর করব তোমাকে। এদিকে মধুর শ্বাস অগোছালো, ওর যেন দম বন্ধ হয়ে আসছে। ছাড়া পাবার জন্যে ও প্রাণপণ চেষ্টায় মগ্ন, কিন্তু লোকটার শরীরে যেন অসুরের শক্তি। মধু হাত পা বাঁধা অবস্থাতেই নখ বসায় লোকটার কাঁধে, কামড়ে দেয় বুকের কাঁচটায়, ইচ্ছে মতো আঁচড়ে নাজেহাল করে ফেলল লোকটাকে। এদিকে লোকটা ওকে ছাড়ার পরিবর্তে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাখে শুধালো, সাইনটা করে দাও জান, আমরা দুজনে খুব সুখে থাকবো, যাওয়াদের থেকে অনেক বেশি ভালোবাসবো আমি তোমাকে। মধু কান্না ভেজা কণ্ঠে চিৎকার করে উঠল, আমি মরে গেলেও সাইন করব না। মধুর আর বুঝতে বাকি রইল না এই সব কিছুই পরিকল্পিত, সব কিছুই সাজানো চাল। ও নিজের ছটফটে ভাব এখনো অক্ষুণ্ণ রাখলো। ক্ষুধার্ত প্রতিরোধে লোকটা কিঞ্চিত কেঁপে উঠলেও মধুকে ছাড়ল না। যতটা সম্ভব শক্ত করে মধুকে বুকের সাথে চেপে ধরে রাখলো। লোকটার শরীর থেকে ভেসে আসা অস্বস্তিকর সুগন্ধটা ওর বেশ পরিচিত ঠেকলো। মনে হচ্ছে পুরনো স্মৃতির দরজায় কেউ নিঃশব্দে কড়া নাড়ছে। কিন্তু এই মুহূর্তে সেই স্মৃতি খোঁজাখুঁজি করার মতো মানসিক অবস্থা মধুর নেই। ওর সমস্ত সত্তাই জুড়ে এই মুহূর্তে কেবল একটাই প্রবল ইচ্ছে বিদ্যুৎ গতিতে প্রবাহিত হচ্ছে, যে করেই হোক এই অযাচিত স্পর্শ থেকে ওকে মুক্তি পেতেই হবে। লোকটা যতই ওকে বুকের সাথে চেপে ধরছে, মধু ততই মরিয়া হয়ে ছটফট করছে। হাত পা বাঁধা হলেও শরীরের প্রতিটি পেশি দিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, বুক ধরফর করছে তীব্র মাত্রায়। ওর এই বেপরোয়া ছটফটানিতে কোনো লাভ হচ্ছে না, উল্টে লোকটার হাতের বন্ধন আরও শক্ত হয়ে উঠছে। একসময় মধু সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে গেল। ও বেশ বুঝতে পারছে এভাবে ও ছাড়া পাবে না, তার চেয়ে ভালো লোকটার সাথে তাল মেলানো। মধুর এই পরিবর্তনটা লোকটার চোখ এড়ালো না। ক্ষণকালের মধ্যেই লোকটার হাতের বন্ধন শিথিল হয়ে এলো। সে ধীরে ধীরে মধুর মাথায় হাত বোলাতে থাকলো। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে মধুর মাথায় অগ্রভাগে একটা গভীর চুমু খেলো। ঘৃণায় মধুর গা গুলিয়ে উঠল, বমি করে ভাসিয়ে দিতে ইচ্ছে করলো চারিপাশ। দাঁতে দাঁত চেপে মধু সেই অনুভূতিটা সামলে নিয়ে একবারে নিশ্চল ভঙ্গিতে বসে রইল। রাগ দেখানোর সময় নয়টা, ঠান্ডা মাথায় ওকে খেলতে হবে এখন। ওর সাথে এমন অপ্রীতিকর আচরণ করার জন্যে লোকটার মুখদর্শন করার প্রবল আগ্রহের জন্ম নিল ওর মন মস্তিষ্ক জুড়ে। সেই অনুযায়ী লোকটার আচরণ অনুকরণ করলো মধু। যেই মুহূর্তে ও লোকটার কিয়ৎ অন্যমনস্কতা অনুভব করলো, সেই মুহূর্তে ও অতি সন্তর্পণে লোকটার মুখের কাছে হাত নিয়ে গেল। লোকটা কিছু বুঝে ওঠার আগেই মধু বাক্সটা খুলে মুখ থেকে সরিয়ে ফেলল। লোকটা বিভ্রান্ত হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে মধুকে ছেড়ে দিয়ে সামান্য পেছনের দিকে হেলে পড়ল। এদিকে মধু বিস্ফোরিত চোখে লোকটার দিকে তাকিয়ে থেকে হতভম্ব ফ্যাকাশে গলায় ফিসফিসিয়ে শুধালো, আপনি?